আর আপনি তো সবশেষ শিবিরে আসলে কি দায়িত্বে ছিলেন? আমি সবশেষ শিবিরের দায়িত্বে ছিলাম হলো কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলাম। তারপর শিবিরে কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে ছিলাম। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি কবে ছিলেন শিবিরের? আমি 2019 সালে ছিলাম। 2019 সাল। তো 2019 সালে তো কয়েকটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে, যেমন প্রথমবারের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশন হয়, মানে 27-28 বছর পরে। আর তারপর হচ্ছে আবরার ফাহাদের হত্যাকাণ্ডটাও সেই বছরেই ঘটে। তো এসব মিলে ডাকসু অভিজ্ঞতা এবং আবরার ফাহাদ হত্যাকাণ্ড, এগুলো নিয়ে আপনার অভিজ্ঞতা শুনতে চাচ্ছি। ডাকসু মূলত প্রেক্ষাপট তো তৈরি হয় 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এর মধ্য দিয়ে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা তো ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে শেখ হাসিনা রাগবশত পুরো সমস্ত কোটাই বাতিল করে দেন। তো ওই প্রেক্ষাপটেই মূলত একটা ডাকসুর দাবি ওঠে এবং ডাকসুর দাবি ওঠার পরে এবং ডাকসুর প্রয়োজনীয়তাও দেখা দেয়। কারণ হলো ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনে যেভাবে হামলা করেছে, যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করছে, তাতে করে তাদের তো আসলে স্টুডেন্টের কোনো প্রতিনিধিত্ব করার এমনিতেও কিছু ছিল না, কারণ এরা তো মূলত সন্ত্রাসী বাহিনীর মতো আচরণ করে। তো ক্যাম্পাসে একটা আওয়াজ উঠে স্টুডেন্টদের পক্ষ থেকে। আমরা আমাদের দিক থেকেও সেই আওয়াজে নানাভাবে নানা লজিস্টিক্স দিয়ে হেল্প করি। স্টুডেন্টরা যারা আছে, আমাদের যারা আছেন, তারা সবাই এই বিষয়ে কথাবার্তা বলেন। তো মূলত এই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে এই ডাকসু নির্বাচনের রিয়ালিটিস তৈরি হয়। তো ডাকসু নির্বাচন যেটা ব্যাপার, সেটা হলো যে ডাকসু নির্বাচনে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্যানেল ছিল হলো সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে প্রথমে শুরু হয়েছিল আন্দোলনটা, কোটা সংস্কার আন্দোলন, এরপর তো সাধারণ ছাত্র অধিকার পরিষদ হয়। ওইখানকার প্রার্থীরাই মূলত হলো ছাত্রদের কাছে জনপ্রিয় ছিল, শিক্ষার্থীদের কাছে। এবং এই ছাত্র অধিকার পরিষদের সাথে ছাত্রলীগের মূলত প্রতিদ্বন্দ্বিতার জায়গা ছিল, আর অন্য কোনো প্যানেল আসলে তখন তো কাজই করতে পারতেছে না রাজনৈতিকভাবে। আর আমরাও যেহেতু শিবিরের কাজ থাকা সত্ত্বেও ক্যাম্পাসের নানা রিয়ালিটিসের কারণে শিবির নামে তখন কাজ করার সুযোগ ছিল না। পরিচয় দিয়ে কাজ করতে গেলে যে পরিমাণ নির্যাতনের শিকার হতে হতো, তাতে করে আসলে ক্যাম্পাসে পড়াশোনাই শেষ করতে পারাটা কঠিন ছিল, কারণ আপনি জানেন যে অনেকেই পড়াশোনা শেষ করতেও পারে নাই। তো এই সকল মিলিয়ে আমরা তখন যেহেতু বিশ্ববিদ্যালয় শিবিরে একটা সুবিধা হলো যে ক্যাম্পাসে যারাই অ্যাক্টিভিজম করে অন্যায়ের বিরুদ্ধে, এরকম নির্যাতনের বিরুদ্ধে, তাদের প্রত্যেকের সাথে আমাদের খুব ভালো কম বেশি যোগাযোগ থাকে। অ্যাক্টিভিস্টরা কিন্তু সবাই জানতো, সবাই যে বলে গুপ্ত গুপ্ত, কোনো অ্যাক্টিভিস্ট যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করতেন, এদের ম্যাক্সিমামই তো জানতো শিবির কারা করে। তারা তো আমাদের সাথে শিবিরের দায়িত্বশীল হিসেবে যোগাযোগ করেছে। কোটা সংস্কার আন্দোলন বলেন বা বিভিন্ন সময় বলেন, নানা জনের সাথে যোগাযোগ ছিল, অনেকের সাথেই যোগাযোগ ছিল, নানা মাধ্যমে যোগাযোগ ছিল, সবার সাথে ডিরেক্ট যোগাযোগ ছিল না, ভায়া মাধ্যমে যোগাযোগ ছিল, অনেকের সাথে ডিরেক্ট যোগাযোগ ছিল। সো প্রত্যেকটা আন্দোলনে অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা কম বেশি আমাদেরকে চিনত, ম্যাক্সিমাম আমাদেরকে চিনত। সো যখন ডাকসু নির্বাচন হয়, সে সময় আমরা স্বাভাবিকভাবে সাধারণ শিক্ষার্থীদের পালসকে ধরেই সাধারণ ছাত্র অধিকার পরিষদের যে প্যানেলটা ছিল, এই প্যানেলটাকে আমরা সাপোর্ট করি ইন্টারনালি, এবং ইন্টারনালি আমরা সে মেসেজটাও পৌঁছাই, যাতে করে এই প্যানেলটাকে, যেহেতু তারা ছাত্রদের অধিকারের জন্য কাজ করতেছে এবং তাদের সাথে আমাদের কম বেশি একটা আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া আছে যে ক্যাম্পাসে ছাত্রদের অধিকারের প্রশ্নে তারা সচেতন, আর আমরাও চাই যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাক, তারা কথা বলতে পারুক, নির্বিঘ্নে চলতে পারুক, আমরাও যেন নিজেদের পরিচয় নিয়ে ওপেনলি চলাফেরা করতে পারি, নির্যাতনের শিকারের বা নিরাপত্তাহীনতার সংখ্যায় যেন ভুগতে না হয়। তো সব মিলিয়ে এই রিয়েলিটিস আলোকে আমরা তখন কিন্তু ওই প্যানেলকে সমর্থন করি। বিভিন্ন প্রার্থীদের সাথে আমাদের নানা মাধ্যমে বিভিন্নভাবে যোগাযোগ হয়, আমরা চেষ্টা করি। কিন্তু নির্বাচনটা যেটা হয়, যে নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি হয়, নির্বাচনের ফলাফল চেঞ্জ করে দেওয়ার অভিযোগও তো আছে। তো সব মিলিয়ে আসলে নির্বাচনে নুরুল হক নূর এবং আক্তার বাদে তো আর কেউই অন্য কোনো প্যানেল থেকে জিতে নাই, সবাই ছাত্রলীগের থেকে জিতেছে। তো ইলেকশনটা আসলে যেরকম হওয়ার কথা এরকম ইলেকশন তো ছাত্রলীগ করতে দেয় নাই। প্রত্যেকটা হল কেন্দ্রগুলোতে ঝামেলা করেছে, তখন তো প্রত্যেকটা হলে কেন্দ্র ছিল, তো প্রত্যেকটা হল কেন্দ্রগুলোতেই ঝামেলা করেছে এবং হলো অহেতুক লাইন তৈরি করে
নিজেরাই ছাত্রলীগের ওরাই লাইন তৈরি করে ভোট কেন্দ্রে বাধা সৃষ্টি করেছে, ভোট দিতে বিলম্ব, হয়রানি করেছে। তো এই জাতীয় কাজ তো ছাত্রলীগ করেছে, এগুলো তো আমাদের চোখের সামনে দেখা। তো ডাকসু ইলেকশনে আপনারা ছাত্র অধিকার পরিষদকে সে সময় সাপোর্ট করেছেন, সেটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে। আপনাদের একটা বড় ভোট ব্যাংক ছিল ওই সময়টাতে, তো এটা তো অস্বীকার করার সুযোগ নেই। তো সে জায়গায় আপনার কি মনে হয় যে নুরুল হক নূর তিনি ভিপি হয়েছেন বা আক্তার হোসেন সমাজসেবা সম্পাদক হয়েছিলেন, কিন্তু অন্যান্য পোস্টগুলোতে আমরা যে কারচুপির আলোচনা করি, তাহলে অন্যান্য পোস্টগুলোতে আসলে শুধু ছাত্রলীগ আসলো, এটা মানে ইলেকশনটা আসলে মানে ছাত্রলীগ ঠিকমতো হতে দেয় না। হতে দিলে আমার ধারণা যে বিভিন্ন পদে আরও অনেকে জিতে আসতো। ছাত্রলীগ এই ইলেকশনটাকে তো ম্যানিপুলেট করেছে, এবং বলা যায় যে সকালে কিছুক্ষণের মধ্যেই যেটা বললাম যে হল কেন্দ্রগুলোতে ভিড় করে এবং নানাবিধ ঝামেলা সৃষ্টি করেছে। তো এর মধ্যে নুরুল হক নূর এবং আক্তারের কথা স্পেশালি বলতে হয় যে নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সবচেয়ে ভোকাল ক্যারেক্টার হিসেবে আবির্ভূত হয়, তার একটা আলাদা অ্যাকসেপ্টেন্সও তৈরি হয়। কিন্তু তারপরেও কিন্তু ওই দিন ভোটের ফলাফল দিতে কিন্তু নানা গরমিল এবং নানা কিছুর আশ্রয় নেওয়া হয়েছে, শেষমেশ আসলে ঘোষণাটা আসে। আর আক্তার ডি ইউনিটের প্রশ্নপত্র নিয়ে আন্দোলন করে নতুন পরীক্ষা, যেহেতু নতুন পরীক্ষার দাবিতে, সো তার ওই আন্দোলনের ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার একটা আলাদা জনপ্রিয়তা ছিল। তো এই দুইজন ক্যান্ডিডেটের কথা আলাদাভাবেই বলতে হয়। বাকি আমি মনে করি আরও ক্যান্ডিডেটরা ছিল যারা আসলে জিতে আসতো যদি ইলেকশনটা ফেয়ার করা যেত কমপ্লিটলি।